স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। অনেকগুলো সংবাদ আজকে হাতে রয়েছে, তবে শুরুতেই একটি শোক সংবাদ দিতে চাই। অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান মারা গেছেন। হ্যাকম্যানের সঙ্গে তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। নিউ মেক্সিকোর সান্তোফের বাড়িতে হ্যাকম্যান এবং আরাকাওয়ার মৃতদেহ পাওয়া যায়, তবে তাদের মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। অনেকগুলো সংবাদ হাতে রয়েছে। ইউক্রেনে মোতায়েন করা ব্রিটিশ সেনাদের রক্ষায় প্রয়োজনে সামরিক সহায়তা করার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 মার্চ মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে। তিনি আরো বলেন, একই দিন থেকে চায়নার পণ্যের উপরও অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। পোস্টে তিনি অভিযোগ করেন, কানাডা এবং মেক্সিকো থেকে এখনো বিপজ্জনক মাত্রায় মাদক দেশে প্রবেশ করছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আন্তর্জাতিক পার্টে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির বর্ধিত সভায় 3 শীর্ষ নেতা সহ মাঠ পর্যায়ের নেতাদের বক্তব্যে মূল ভোটের কথাই উঠে এলো। পাশাপাশি ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ কাজে লাগাতে দলীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সভায় তৃণমূল নেতাদের কাছ থেকে সারা দেশে দখল এবং চাঁদাবাজির ব্যাপারে দলের কঠোর অবস্থানে দৃঢ় থাকারও পরামর্শ এসেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, এবং আমার সাথে আরো কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। দুজন অতিথিকেই স্বাগত জানাতে চাই। এই মুহূর্তে ডক্টর এম খালেকুজ্জামান, আপনি আমাদের সাথে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টা আমি একটু আনতে চাই। ডক্টর এম খালেকুজ্জামান, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি গত 3 বছর ধরে ইউক্রেনের বন্ধু হিসেবেই ছিল আমেরিকা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমরা দেখছি যে কিয়েভ নিয়ে ওয়াশিংটনের অবস্থা কিছুটা নড়বড়ে। এমনকি গত সোমবার 24 ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তির দিন একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এই যে প্রস্তাবটি ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা দিয়ে থাকে, এতে ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার নিন্দা করা হয়েছে। এই প্রস্তাবের বিপক্ষে কিন্তু ভোট দিয়েছে আমেরিকা। আপনার কাছ থেকে যে বিষয়টি একটু জানবো সেটি হচ্ছে যে আমরা দেখছি আগামীকালকে জেলেনস্কি আসছে ওয়াশিংটন, তিনি সফর করবেন। ব্রিটেনের সাথে ট্রাম্পের একটা বৈঠক হয়েছে, বেশ ভালোভাবেই হয়েছে। ইউরোপ আমেরিকার সাথে বন্ধুত্ব ধরে রাখতে চায় কিংবা দৃঢ় করতে চায়, কিন্তু আমেরিকার অবস্থানটা আপনার কাছে কি মনে হচ্ছে? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি বললেন কিছুটা পরিবর্তন হয়েছে। আমার দৃষ্টিতে মনে হচ্ছে অনেকটাই পরিবর্তন হয়েছে। এটা কিছুটা পরিবর্তন বলা যাবে না, কারণ আমরা জানি গত 3 বছর যাবত যুক্তরাষ্ট্র প্রায় 300 বিলিয়ন ডলারের মতো জো বাইডেনের আমলে ইউক্রেনকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে, মানে সমরাস্ত্র দিয়ে, বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে। সেটা তো এই মুহূর্তে অনেকটা সাসপেন্ডেড রয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মোটামুটি ভাবে ইউক্রেনকে সে প্রতিপক্ষ হিসাবে প্রায় ঘোষণা করে দিয়েছে। কারণ যাকে কেন্দ্র করে যুদ্ধটা, মানে জেলেনস্কিকেই হচ্ছে আমাদের প্রধান মিত্র হিসাবে 3 বছর আমরা সাহায্য করে গেলাম আমেরিকা থেকে। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে সে একজন ডিকটেটর এবং তার আসলে যুদ্ধটা এভাবে শুরু করাই উচিত হয় নাই। এর মানে 180 ডিগ্রি ঘুরে গিয়ে প্রায় সমস্ত দায়টাই ইউক্রেনের উপর ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছে। সুতরাং এটাকে আমি ছোটখাটো কিছু ব্যত্যয় বা ছোটখাটো একটু পরিবর্তন মনে করি না, এটা অনেকটাই বড় পরিবর্তন। এমনকি আপনি যেটা একটু আগে উল্লেখ করলেন, আমেরিকার গত 3 বছরের এমন হয় নাই যে মানে জাতীয় পরিষদে, জাতিসংঘে কোন ধরনের প্রস্তাব উঠেছে। এ পর্যন্ত বাই দ্য ওয়ে মোট 6টা প্রস্তাব উঠেছে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে গত 3 বছরে। এর মধ্যে 4টাই উঠেছিল হচ্ছে যে বছর যুদ্ধ শুরু হয়েছিল 2022 সনে। এর প্রত্যেকটাকেই আমেরিকা বিরোধিতা করেছিল এবং নাকচ করে দিয়েছিল। এমনকি যে নিরাপত্তা পরিষদে যখন এইসব প্রস্তাবনা উঠেছে আমেরিকা তার আগে, তখন কিন্তু এগুলি মানে আমেরিকা এগুলির বিরোধিতাই করেছে। এখন উল্টো দাঁড়াচ্ছে
যে রাশিয়া যে ইউক্রেনকে আক্রমণ করেছে সেটার জন্য নিন্দা প্রস্তাবের আমেরিকা বিরোধিতা করেছে, এমনকি তারা স্থগিত থাকে নাই ভোটদান থেকে। সুতরাং পরিবর্তনটা অনেক বড়। তারপরে হচ্ছে নিরাপত্তা পরিষদে আমেরিকার যে ইয়েটা আর কি, যুদ্ধবিরতির জন্য যে শান্তি প্রস্তাব, সেটা কিন্তু ইউরোপিয়ান মিত্ররা ততটা পছন্দ করেনি। পছন্দ না করাতে তারা আসলে যুক্তরাষ্ট্রকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় নাই। তারা নীরবতা পালন করেছে, ইয়েতে নিরাপত্তা পরিষদে তারা ভোটদান থেকে বিরত রয়েছে। ইউরোপের অনেক শক্তিশালী দেশ, এর মধ্যে ফ্রান্স, ইউকে রয়েছে, যারা হচ্ছে একটা ভিটো পাওয়ার সম্পন্ন দেশ। তারা ইচ্ছা করলে এটা থামিয়ে দিতে পারতো, কিন্তু সেটা ওরা করেনি। এর মানে হচ্ছে যে এখন মূলত মানে ডোনাল্ড ট্রাম্প পুতিনকেই তিনি খুবই বিশ্বস্ত বন্ধু মনে করছেন, এবং তার সাথে আপনি জানেন যে মিডল ইস্টে গিয়ে, সৌদি আরবে গিয়ে একটা মিটিংও করেছে আমেরিকার পক্ষ রাশিয়ার সাথে। সেখানে ইউক্রেনকে আনা হয়নি, এমনকি ইউরোপকে আনা হয়নি। সুতরাং সংক্ষিপ্তভাবে বললে যে আমেরিকার যে পজিশন ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে, সেটা টোটালি 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। এবং আমেরিকা উল্টো টাকা ইউক্রেনকে না দিয়ে যেটা দাবি করছে যে আমরা যে এত টাকা দিলাম গত 3 বছরে, এই টাকা তোমরা উসুল করা শুরু করো। ইনফ্যাক্ট সে $500 বিলিয়ন দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প। এটা শেষ পর্যন্ত টিকেনি, কিন্তু এখন যে এই চুক্তিটা আগামীকাল হতে যাচ্ছে, আপনি যেটা বলেন জেলেনস্কি আসবে ওয়াশিংটনে, সেটা কিন্তু এক ধরনের যে ইউক্রেনের যে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, সেইগুলির এক ধরনের বন্ধক দিতে সে এখানে আসছে। সেটা সে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে খনিজ সম্পদের যে লাভ, খনিজ সম্পদের যে মজুদ, সেটাকে ভাগাভাগি করে নিতে রাজি হয়েছে। কারণ এটা অনেকটা হচ্ছে যুদ্ধের যে খরচ করা হয়েছে এটা উসুল করতে গিয়ে। সুতরাং সব দিক থেকে দেখা যাচ্ছে ইউক্রেন এখন খুবই কোণঠাসা অবস্থায় রয়েছে এবং সে মিত্রহীন অনেকটা হয়ে পড়েছে। ইউরোপ তার পাশে থাকার চেষ্টা করছে, কিন্তু যুক্তরাষ্ট্র মূলতই এখন রাশিয়ার পক্ষ দৃশ্যত নিয়েছে আর কি। সেটা 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড বলে আমি মনে করি। এটা একটু ব্যত্যয় না, একটু সরে আসা না তাদের পজিশন থেকে। ইউক্রেনকে দূরে ঠেলে দিয়ে রাশিয়াকে কাছে টানার আমেরিকার যে নীতি কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, এটার আসলে রাজনৈতিক কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? রাজনৈতিক কারণ আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে বিজনেসটাই সবচেয়ে বেশি বোঝে, এবং আপনি জানেন যে উনি ডিল মেক করতে পছন্দ করে। তো দুইজনকে যদি কম্পেয়ার করে যে রাশিয়া ভার্সেস হচ্ছে ইউক্রেন, তাহলে রাশিয়ার সাথে তার যদি বন্ধুত্বটা বাড়ানো যায়, এবং আমরা এটাও জানি যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, তিনি সবসময় শক্তিধর যে স্বৈরতান্ত্রিক যে স্বৈর শাসক, তাদেরকে সে অনেক বেশি প্রিফার করে। এখানে শুধু পুতিন না, সেখানে শি জিনপিং এরও সে ভক্ত ছিল, তারপরে কিং জং উন, তারপরে হচ্ছে এরডোয়ান, হাঙ্গেরির ওরবান, সবারই সে হচ্ছে খুব ভালো প্রশংসা করে আর কি। সেই দৃষ্টিকোণ থেকেও রাশিয়ার পক্ষ নেওয়াটাই তার জন্য যুক্তিযুক্ত, কারণ রাশিয়ার একজন স্ট্রংম্যান রয়েছে পুতিন। প্লাস তাদের সাথে সম্পর্কটা যদি ভালো হয়, তাহলে তাদের যে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রেই তারা অনেক বেশি লাভবান হবে ইউএস, এটা আমার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার পর্যালোচনা শুনলাম। করিম চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। করিম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম তার মধ্যে শুরুতেই যে প্রশ্নটি আমি একটু আগে ডক্টর এম খালেকুজ্জামানকে করেছিলাম, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল যে আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেনের সাথে আমেরিকার বন্ধুত্বের জায়গাটা বেশ নড়বড়ে হয়েছে এবং রাশিয়াকে আমেরিকা কাছে টানছে। বিশ্ব রাজনীতির এই নাটকীয় মোড়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যেভাবে দেখছি, ইটস টু আর্লি টু মেক এনি কমেন্ট, বাট হোয়াট হ্যাপেন্ড বাই দিস টাইম, যে আমেরিকার যে নীতি গত 3 বছরে আমরা একচ্ছত্রভাবে ন্যাটো ছাড়াও আমেরিকার নেতৃত্বেই এই যুদ্ধ, আসলে সেখানে রাশিয়াকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে। রাশিয়ার যে অ্যাগ্রেশন, যে ইনভেডিং, সেটাকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, গণতন্ত্রকে সমুন্নত রাখার এবং একটা মেসেজ দেওয়ার সারা বিশ্বে, যারা এরকম ডিক্টেটর আছে, যারা এরকম ল অ্যাবাইডিং স্টেট না, যারা সন্ত্রাস বা শক্তির মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা এই সীমান্ত মানতে চায় না, নিজেদের স্বার্থে এক দেশ অন্য দেশ দখল করে, যেটা রাশিয়া করেছে 2014 সালে ক্রিমিয়া দখল করে নিয়েছে, এটা যাতে আর ভবিষ্যতে না হয়। ইন্টারন্যাশনাল অর্ডার, যেটা বিশ্বের যে
শান্তি এবং প্রগতির জন্য যে আন্তর্জাতিক নিয়ম কানুন সেগুলোকে রক্ষা করার জন্য আমেরিকা গত 3 বছর ধরে একটা স্বাধীন ও সার্বভৌম দেশ যেটা ইউক্রেন তাকে সাপোর্ট দিয়ে আসছে এবং তার সীমান্ত রক্ষায় শুধুমাত্র আমেরিকান বোটস ছাড়া ডাইরেক্ট ইনডাইরেক্টলি দেয়ার আর মেনি আমেরিকান বোটস ইন গ্রাউন্ড, হাউএভার ডাইরেক্টলি আমেরিকান সোলজার সেখানে ডিপ্লয়েড হয়নি, কিন্তু আমেরিকান সোলজারদের সব ধরনের যে টুলস টু উইন দ্য ওয়ার সেখানে আমেরিকানদের ব্যবহার করেছে। এখন এই ক্ষেত্রে আমি এত তাড়াতাড়ি মন্তব্য করতে চাই না, এই কারণে বলেছি যে হয়তো আমেরিকা আলটিমেটলি সাপোর্ট করবে, শুধুমাত্র তার যে দেনাপানার হিসাব রয়েছে সেই কারণেই হয়তো এই মুহূর্তে আমাদের ন্যাটো বন্ধুদের ইউরোপিয়ান বন্ধুদের ছাড়াইয়া আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ডিফারেন্ট ডিল মেকিং স্ট্র্যাটেজি নিয়েছে। আমি এটাকে পজিটিভ দৃষ্টিতেই দেখি। তবে এর মধ্য দিয়ে তিনি তার রাশিয়ান যে অ্যাডভার্সারি, আমেরিকার অ্যাডভার্সারি যেটা আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত আন্তর্জাতিক মহলে, তাকে কোনো পজিটিভ মেসেজ দিয়েছেন কিনা সে বিষয়টা হলো বড় দুশ্চিন্তার বিষয়। যদি সেটাই হয়, তার সাথে কথা হয় এবং সেখানে মধ্যপ্রাচ্যে যে শান্তি আলোচনায় আমেরিকান প্রতিনিধি যে সমস্ত কথাবার্তা আমরা যতটুকু শুনছি মিডিয়ার মধ্য দিয়ে, ভিতরে অনেক কিছু হয় ডিপ্লোম্যাসিতে যেটা আমাদের কাছে হয়তো ওইভাবে আসবে না তারা যতদিন ক্ষমতায় আসে তাদের ভিতরে কি ধরনের আলোচনা হয়েছে। তবে বর্তমান যে অ্যাকশন আমেরিকান ফরেন পলিসিতে, সেটা আমেরিকার রিটার্ন যে ফরেন পলিসি তার বিরুদ্ধে হয়তো সমসাময়িক সময় আমরা বুঝতেছি, সাময়িকভাবে আমরা বুঝতেছি এটা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে, আমেরিকার নেতৃত্বের বিরুদ্ধে, আন্তর্জাতিক রুল অফ দ্য অর্ডার যে ওয়ার্ল্ড অর্ডার সেটার বিরুদ্ধে। কিন্তু এখানে হতে পারে যে আমেরিকা বিশাল ইনভেস্টমেন্ট করেছে, আপনি দেখেছেন সেখানে, সেই ইনভেস্টমেন্টে রাশিয়া যদি দখল করেই ফেলে, যুদ্ধে যদি ইউক্রেন কোনো কারণে হারিয়ে যায়, আর সেই ক্ষেত্রে যে আমেরিকার যে ইনভেস্টমেন্ট, ন্যাটোর যে ইনভেস্টমেন্ট, সেটাকে রিকুপ করার জন্য অন্য কোনো প্রক্রিয়া নাই। তাই হয়তো আগামী দিন জেলেনস্কিকে এনে সেইখানে জাস্ট সেই বিষয়ে খেয়াল রাখবেন, ইরান, ইরাক, আফগানিস্তান যেসব দেশেই, এমনকি মধ্যপ্রাচ্য, কুয়েত, যেসব দেশেই যুদ্ধ বিধ্বস্ত হয়েছে, পরাশক্তি যারা তাদেরকে সাপোর্ট দিয়েছে, ইট ইজ নট কোনো মানবিক কারণে দেওয়া হয় নাই, এটা কোনো রকম ফ্রি সাপোর্ট না, এটা 3 গুণ দামে অস্ত্র বিক্রি করা, 3 গুণ দাম দিয়ে তাদের সহযোগিতা কনসালটেন্সি আদায় করা। এবং সেই ক্ষেত্রে আমেরিকা হয়তো যে ইউক্রেনের যে বিশাল খনিজ সম্পদ রয়েছে, বিশাল যে অ্যাসেট রয়েছে, সেটার ক্ষেত্রে সম্পদ রয়েছে, সেটার ক্ষেত্রে তাদের যে পাওনা অর্থ, তাদের যে পাওনা যে বিষয়টা, সে বিষয়টা লেনদেনটা চুকিয়ে নিচ্ছে হয়তোবা। তবে আমি আশা করি আগামী 2 বছরের ভিতরে এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত আপনারা দেখেছেন ট্রাম্প প্রশাসন যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, সেই সব সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে ফাইন্যান্সিয়ালি আমেরিকার পক্ষে হলেও ইন দ্য লং রান it will damage American economy, society and politics and the international influence. জি, করিম চৌধুরী একটু কি ব্যাখ্যা করবেন কিনা, আগামীকালকে জেলেনস্কি আসবেন, তিনি ওয়াশিংটন সফর করবেন, হয়তো বা ট্রাম্পের সঙ্গে তার একটি বৈঠকও হবে। জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের গত সপ্তাহের যে মন্তব্য, কিংবা বর্তমানে আসলে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা যে নড়বড়ে হয়ে আছে, আগামীকালকের বৈঠক থেকে আসলে কি ধরনের প্রত্যাশা করছেন? আমি আজকের যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আমাদের হোয়াইট হাউসের যে সুন্দর আলোচনা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর যে মন্তব্য প্রকাশ্যে জার্নালিস্টদের কাছে যে মন্তব্য, তাতে করে আমি আশাবাদী যে ট্রাম্প প্রশাসন তাদের এই একচেটিয়া ব্লেমিং পক্ষ থেকে সরে আসবেন। জেলেনস্কি ইজ নট দ্য ডিক্টেটর, পুতিন ইজ দ্য ডিক্টেটর অ্যান্ড ওয়ার্ল্ড আমেরিকান ফ্রেন্ডস অ্যালায়েন্স এভরিবডি নোজ দিস। অতএব আগামী দিনের বৈঠকে আমার মনে হয় আজকের বৈঠকের পরে অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমার মনে হয় হোয়াইট হাউস খুব শক্ত অবস্থানে থাকবে, কারণ আমাদের হিউজ ইনভেস্টমেন্ট সেখানে। এখন সেই ক্ষেত্রে আমরা যদি কোনো সেই বিষয়ে কথা না বলি, দিস ইজ দ্য রাইট মোমেন্ট। আপনার প্রতিদ্বন্দ্বী যখন একটু উইক অবস্থানে থাকে, তাকে সাপোর্ট দেওয়ার আগে তার থেকে যে সুযোগ সুবিধাটা নেওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রেই নেওয়া হয়, অনেকেই নেয়। আমেরিকা নিয়েছে যুগের পর যুগ ধরে বিভিন্ন দেশ থেকে, রাশিয়া নিয়েছে যুগের পর যুগ ধরে বিভিন্ন দেশ থেকে। অতএব এই আগামী দিনের বৈঠকটা আমার মনে হয় খুব সুন্দর হবে। আপনারা যারা হতাশ হচ্ছি, আমাদের ভিতরে অনেকেই হতাশা হচ্ছে যে জেলেনস্কিকে ডেকে এনে তার এই বিপদ সময়ে তার থেকে নাকে খত দিয়ে তার সবকিছু আদায় করা হবে, এইটা আমার মনে হয় ওই দৃষ্টিতে না দেখে আমরা মনে করতে পারি সহযোগিতার নতুন ধার উন্মোচিত হবে। এবং ন্যাটো যে বিশাল একটা চাপ সৃষ্টি করছে আমেরিকার উপরে, যে উইদাউট ইউ উই আর অ্যালোন,
we have to send our boots in the ground to protect Ukraine and its autonomy. তো এই কথার পরে আমার মনে হয় যেন হোয়াইট হাউসের অবস্থান কিছুটা পরিবর্তন হবে। লেটস সি হোয়াট হ্যাপেন টুমরোজ মিটিং। দিস ইজ মাই গুড উইশ। জি, আগামী 4 মার্চ মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন, তিনি অভিযোগ করেছেন যে কানাডা এবং মেক্সিকো থেকে এখনো আমাদের দেশে মাদক আসছে। যদিও মেক্সিকান প্রধান তিনি আশা করছেন যে দুই দেশের আলোচনার মধ্য দিয়ে আসলে ভিন্ন কোনো সিদ্ধান্ত আসবে। আমরা এর আগে দেখেছি যে শুল্ক আরোপ স্থগিত করা হয়েছে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে কি মনে হচ্ছে এবারও কি আসলে শুল্ক আরোপ স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, তবে আমার মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে আগাচ্ছে, যে সে ট্যারিফটাকে একটা অস্ত্র হিসাবে ইউজ করছে সবখানে করার জন্য আর কি, সমস্ত নেগোসিয়েশনে। এটা কিন্তু অলরেডি ব্যাকফায়ার করতে শুরু করেছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে যখন আমরা ট্যারিফ আরোপ করব বলে ঘোষণা দেই আমেরিকা, তখন কিন্তু একটা দেশও জিনিসটাকে সহজভাবে নেয়নি। যেমন কানাডা বলেছে যে কানাডার যে বিরোধী দলীয় নেতা আর কি, জাগমিত সিং, উনি একজন শিখ একজন মানুষ, যিনি হচ্ছে বিরোধী দলের নেতা, তিনি বলেছে যে আমেরিকার মতো যারা বুলি, এই শব্দটাই তারা ইউজ করেছে, তারা আসলে ভদ্রভাবে কথা বলাটা কখনো এরা বুঝতে পারে না, ওদের সাথে শক্তি দিয়ে কথা বলতে হবে। এবং কি শক্তি? ওরা যদি আমাদেরকে ট্যারিফ দেয়, আমরাও সমান পরিমাণ ট্যারিফ আমেরিকার উপর আরোপ করব, এবং বেশিও হতে পারে সেটা। এবং আপনি জানেন যে কানাডা এবং ইউএস এর যে ট্রেড, সেটা প্রায় $800 বিলিয়ন মতো। এর মধ্যে মেজরিটিটাই কানাডা থেকে ইউএসএ তে আসে, আর ইউএস থেকে যে কানাডায় যায় সেটা একটা ট্রেড ইমব্যালেন্স আছে, অর্থাৎ ওরা আমাদের কাছে অনেক বেশি জিনিস পাঠায় দেন আমরা ওদের কাছে পাঠাই। তো ওরা যে জিনিসগুলো আমাদের কাছে পাঠাবে সেগুলির উপর যদি ওরা এরকম করে ট্যারিফ ধরে দেয়, তখন তো আমেরিকার জিনিস কেনার ব্যাপারে যে ট্যারিফ ধরে দেয়, তাহলে তো সেখানে লাভবান আমেরিকা হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কানাডার থেকে যে জিনিস আমরা পাই এগুলি খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে ক্রুড অয়েল এবং হচ্ছে লাম্বার, যে বাড়িঘর বানানোর জন্য। 3 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস, যে রেয়ার আর্থ এলিমেন্ট বলে, যেগুলি দিয়ে হচ্ছে আপনার সমস্ত ধাতব পদার্থে, তারপর অস্ত্রপাতি বানানো থেকে, ল্যাপটপ থেকে শুরু করে আপনার যে এই সেলফোন, এগুলিতে যে ব্যবহার করা হয় জাতীয় জিনিস, যে ধাতব পদার্থ কানাডা থেকে আসে। তো কানাডা বলছে যে আমরা যদি তোমাদের কাছে ক্রুড অয়েল না পাঠাই আমেরিকার কাছে, আমাদের কোনো সমস্যা হবে না, কারণ ক্রুড অয়েলের বিকল্প বাজার অলরেডি দুনিয়াতে আছে এবং আমরা পেয়ে গেছি। চীন আমাদের জিনিসপত্র কিনতে রাজি হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন যে কানাডা এখানে সারেন্ডার না করে তারা অনেক শক্তিমত্তা নিয়ে এটাকে প্রতিবাদ করেছে এবং বলছে উইল নট লেট ইট হ্যাপেন লাইক দিস। চায়নাও একইভাবে, চায়নার সাথে আমেরিকার ট্রেড ইমব্যালেন্সটা আরো বেশি। আমরা তো জানি যে আমরা যখন দোকানপাটে যাই আমেরিকার যে কোনো দোকানে, মেড ইন চাইনিজ জিনিসপত্রই সবচেয়ে বেশি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকার থেকে চায়নাতে মাত্র $200 বিলিয়ন মতো জিনিস যায়, ওয়াইরেস চায়নার থেকে প্রায় $550 বিলিয়ন জিনিস আমেরিকাতে আসে। এর মধ্যে অনেকগুলো এই যে ক্রিটিক্যাল মিনারেল, টাংস্টেন থেকে শুরু করে, তারপর সেলফোন এখানে বানিয়ে দেয়, তারপর অটো পার্টস, এগুলি চায়না থেকে আসে। চায়না বলছে যে আমাদের উপর যদি ট্যারিফ দেওয়া হয়, আমরা যে রেয়ার আর্থ এলিমেন্ট, ক্রিটিক্যাল মিনারেল, সেগুলি বিক্রি করাই আমেরিকার কাছে বন্ধ করে দিব। এবং ক্রিটিক্যাল মিনারেল ছাড়া কোনো ধরনের ইলেকট্রনিক পণ্য, সেটা হচ্ছে সামরিক বিমান থেকে শুরু করে আপনার সেলফোন এবং এনিথিং ইন বিটুইন, সবকিছুর জন্যই ক্রিটিক্যাল মিনারেলের প্রয়োজন হয়। এখন চায়নাও তো এখানে নম্রতা না দেখিয়ে অনেক শক্ত একটা অবস্থান নিয়েছে, এবং তাতে করে এটা আমেরিকার জন্য খুব যে শুভকর হবে জিনিসটা, এটা মোটেও না। বাইরের বাকি হলো মেক্সিকানরাও, মেক্সিকোর যে প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবম, তিনিও অনেক বুদ্ধিমতী মহিলা। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এরকম অনেক কথাবার্তাই বলে, আমরা দেখি তার সাথে কথাবার্তা বলে কি করা যায়। হ্যাঁ, এবং একইভাবে মানে মেক্সিকোর সাথে ট্রেড ইমব্যালেন্সটা হিউজ। ইমব্যালেন্স বলতে মেক্সিকোর থেকে বেশি জিনিস আমাদের দেশে আসে দেন আমরা যে মেক্সিকোতে পাঠাই। তো এই যে ট্যারিফ যুদ্ধটা যদি শুরু হয়ে যায়, তাহলে প্রায় প্রত্যেকটা জিনিসের দামই আমেরিকাতে বাড়বে, এবং এটা যদি বাড়ে ঘর বাড়ি থেকে শুরু করে যে ইলেকট্রনিক দ্রব্যাদি সব, তাহলে সেই বাড়তি টাকাটা তো আপনি আমি যারা হচ্ছে ক্রেতা তাদেরকেই দিতে হবে। এবং তাতে করে কোনো ইকোনমিস্ট আমেরিকাতে অলরেডি বলেছে, এভারেজে আমেরিকার প্রতিটি ফ্যামিলিকে যদি ট্যারিফ যুদ্ধ চলে $800 বেশি খরচ করতে হবে প্রতি বছর। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেই
প্রতিজ্ঞা নিয়ে যে ধরনের প্রমিস করে মানুষের কাছে ক্ষমতা এসছে যে সে জিনিসপত্রের দাম কমিয়ে দিবে, এরপরে হচ্ছে আপনার যে আমাদের আমেরিকাকে গ্রেট করে তুলবে, তো সেটা করতে হলে তো জিনিসপত্রের দামটা তো প্রথমত কমানো প্রয়োজন। সেটা কমার আপাতত কোনো লক্ষণ নেই, এবং শুধু ট্যারিফের উপর নির্ভর করে যে সে অর্থনীতিকে নির্ভর করে, তাহলে আমরা অনেক জায়গায় বিপদে পড়ে যাব। এবং আজকে সে ঘোষণা করেছে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা 25% ট্যারিফ ধরে দেবো, এটা আগে বলে নাই, আজকে বলেছে। ইউকে কিন্তু ইউ এর ভুক্ত না, মানে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ইয়ে না, গ্রেট ব্রিটেন না। তার যে প্রধানমন্ত্রী আপনারা দেখাচ্ছেন স্টারমার এসছে, তিনি হয়তো এই ট্যারিফের আওতার বাইরে থাকবেন, কারণ তিনি ডোনাল্ড ট্রাম্পকে অনেক প্রশংসা করেছেন, অনেক প্রশংসা করে অনেকটা আর কি ডোনাল্ড ট্রাম্প বলেছে হি ইজ এ গুড নেগোসিয়েটার, তাকে যারা নির্বাচিত করেছে ঠিক কাজই করেছে, সে খুব ভালো নেতা, খুব ভালো মানুষ। ইউকে কে হয়তো আর একটু ছাড় দিবে আমার ধারণা। ইউরোপিয়ান ইউনিয়নকে যদি ওরা ট্যারিফ ধরে, মানে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নও তো একইভাবে আমাদেরকে উল্টা ট্যারিফ নিয়ে আমাদের কাছে আসবে। তো এই ট্যারিফ যুদ্ধটা ভিত্তিক যে অর্থনীতি ডোনাল্ড ট্রাম্প গড়ে তুলতে চাচ্ছে, এটা হিতে আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে। এবং এটা ভালো হওয়ার, আমরা তো আর ইকোনমিস্ট না, ইকোনমিস্টরা কেউ বলছে না শুধু ট্যারিফের উপর নির্ভর করে রেভিনিউ যদি বাড়ানো হয় আমেরিকাতে, তাহলে এটা আমাদের জনগণের জন্য খুব মঙ্গল হবে। কারণ এই যে বাড়তি দামটা শেষ পর্যন্ত আমরা ক্রেতাদেরকেই বহন করতে হবে। সুতরাং আমি খুব অর্থনীতির ক্ষেত্রে ভালো তেমন কিছু দেখছি না। জি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন আসলে নির্বাচনী প্রতিশ্রুতি দেন, তখন কিন্তু একটা অন্যতম প্রতিশ্রুতি ছিল যে তিনি জিনিসপত্রের দাম কমাবেন, অর্থনৈতিক যেই সেবা সেটি সাধারণ মানুষ অনেক বেশি পাবেন। কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি সামনের দিকগুলোতেও আসলে নিয়ন্ত্রণহীন হতে পারে, এরকম একটি আশঙ্কা থেকে কিন্তু এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেন প্রশাসনের উপরই দোষ চাপিয়ে দিয়েছেন যে বাইডেন প্রশাসন আসলে এই অবস্থা করে গেছে, এবং তিনি হয়তোবা আশঙ্কা করছেন যে এটা অনেকটা আপ ডাউন হতে পারে। তার উপরে যদি এই ট্যারিফ যুদ্ধ চলতে থাকে প্রতিবেশী দেশ সহ বিভিন্ন দেশের সাথে, সাধারণ মানুষের উপর আসলে যেই বোঝাটা তৈরি হবে, অর্থনৈতিক বোঝাটা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আসলে এই ঝুঁকিটা নিবেন কিনা? করিম চৌধুরী, আপনার পর্যালোচনা শুনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ জনগণের কথা কখনোই ভাবেননি। উনি ভেবেছেন ওনার বেজের কথা, উনি ভেবেছেন ওনার কর্পোরেট বন্ধুদের কথা, যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প যা যা কিছু করছেন ট্যারিফ নিয়ে, এতে করে রাজকোষ আপাতত প্রথম 2টা বছর কিছুটা ট্যারিফের অর্থে কিছুটা ফুলে ফুসে উঠবে, আমাদের রাজকোষ কিছুটা টাকা পয়সা আসবে, রাজকোষের ট্রেজারি অনেকটা ফুলে ফুসে উঠবে। কিন্তু আলটিমেটলি জনগণ যখন এর ইনফ্লেশনের প্রভাব, ট্যারিফ হলে কি হবে, পণ্যের দাম মার্কেটে প্রান্তিক ভোক্তাদের কাছে বেড়ে যাবে। কারণ আপনি যখন বর্ডারে পণ্যের কাস্টমস ওখানে বসাই দিবেন, 3 টাকার জিনিসের উপরে 30%, 25% ট্যাক্স বসাচ্ছেন, সেই টাকাটা তো যোগ হবে রিটেলের ক্ষেত্রে। রিটেলের ভোক্তা আমরা, সাধারণ মানুষ। এবং যে সমস্ত পণ্য আমরা আমদানি করি এগুলো বেশিরভাগই সাধারণ মানুষের নিত্যদিনের ভোগ্য পণ্য। তো যার ফলে হ্যাঁ, কিছুটা হাইটেক জিনিসপত্র আছে, মিনারেলস আছে, কিছুটা টেকনোলজি আছে, সেই ক্ষেত্রে অবশ্যই আছে, সেগুলো জনগণের ভিতরেই আসছে। এই আলটিমেট ব্যয়টা জনগণকেই বহন করতে হবে। ইনফ্লেশন আরো বেড়ে যাবে, জনগণের অর্থনৈতিক দুর্দশা অনেক বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই 2 বছরে তাদের যে ট্যারিফ থেকে যে অর্থ আয় হবে, ট্রেজারি সেখানে খুব ফুলে ফুসে উঠবে, এবং সেই টাকাটাই তারা ট্যাক্স করে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের নাম দিয়ে তাদের ধনী বন্ধুদের হাতে ছড়িয়ে দেবেন। আপনারা জানেন যে এখনই $850 বিলিয়ন মেডিকেড থেকে সরাই নেওয়া হচ্ছে। সেই বিলটা আপনারা জানেন যে সরাই না, কি হবে আলটিমেট রেজাল্ট কি হবে? আমাদের ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাবে, ডাক্তারগুলো রোগী পাবে না, কারণ তার ইন্স্যুরেন্স নাই, অনেকের মেডিকেড থাকবে না, এবং ফার্মাসিগুলো দুর্বল হয়ে যাবে, অর্থনৈতিক আলটিমেটলি দুর্বল হয়ে যাবে। আই হোপ হি ক্যান নট রান মোর দেন 2 years দ্যাট কাইন্ড অফ ডেভাস্টেশন। মিড টার্ম ইলেকশনের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, জনগণ অলরেডি কথা বলতে শুরু করেছে। কিন্তু আমি যেটা বলবো, একটা দেশের ট্যারিফ, আমি ইকোনমিস্ট না, কিন্তু আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা দেশের নীতিতে যদি সেই দেশের আভ্যন্তরীণ ডোমেস্টিক প্রোডাকশনকে প্রায়োরিটি দেওয়া হয় কম্পিটিটিভ করার জন্য, তাহলে যে ইন্টারন্যাশনাল যে ফরেন প্রোডাক্ট গুলো আসে তার উপরে ট্যাক্স করে দিলে লোকাল মার্কেটে ডোমেস্টিক প্রোডাক্ট গুলো প্রায়োরিটি পায় এবং শিল্পায়নের অগ্রগতি হয়, শ্রমবাজার সৃষ্টি হয়। কিন্তু এই ক্ষেত্রে লোকাল ওই সাবস্টিটিউট প্রোডাকশন করার জন্য কোনো প্ল্যান না করে শুধুমাত্র ট্যাক্সের জন্য, ট্যারিফের জন্য, অর্থের জন্য আপনি যেটা করছেন, সেটা আভ্যন্তরীণ বাজারকে যেমন মোর নির্ভরশীল করে ফেলবে এবং অস্থিতিশীল করে ফেলবে,
আমাদের যারা বক্তা রয়েছে আমেরিকায় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ট্রেজারি ফুলে ফসে উঠবে, আবার বলছি সেই ট্রেজারি এই 2 বছরের ভিতরে ফুলে ফসে ওঠার পরে মানুষের পণ্য ব্যবহারের যে লিমিটেশন সেটা এক্সিড করে ফেলবে। মানুষ সেখানে হয়তো আর পণ্য কিনতেই পারবে না, ক্রয় ক্ষমতা কমে যাবে মানুষের, যার ফলে 2 বছর পরে সেই যে ট্যারিফের যে অর্থে ট্রেজারি ফুলে ফুটে ওঠার কথা সেখানে একটা বড় ধরনের ঘাটতি আসবে। আলটিমেটলি ইকোনমিক একটা ডাইজেস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি না মিড টার্ম ইলেকশন পর্যন্ত তার এই সব পাগলামি, এই সব মানে দূরদর্শিতাহীন যে প্রোগ্রামগুলো সে নিচ্ছে, ডোমেস্টিক ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে সে ফান্ড উইথড্র করে নিচ্ছে, যে সমস্ত যেমন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফান্ড উইথড্র করে নেওয়া হচ্ছে, সোশ্যাল সেফটি নেট থেকে ফান্ড উইথড্র করে নেওয়া হচ্ছে, এই জিনিসগুলোই তার জন্য বড় ধরনের কাল হয়ে দাঁড়াবে আগামী 2 বছর পরে যে মধ্যবর্তী নির্বাচন। যদি আমরা সংসদ, যেটা আমরা বলতেছি কংগ্রেস, নিম্ন নিম্ন এবং উদ্যোগ কক্ষ যেটাকে সিনেট বলি, সেটা দুইটাতেই যদি সামান্য কিছু পরিবর্তন করতে পারে আমেরিকানরা, তাহলেই দেখা যাবে যে উনি আতুর ঘরে পৌঁছে যাবেন, হোয়াইট হাউসে বসে বাকি 2টা বছর উনি শুধু কথা বলে যাবেন, মাঝে মাঝে হয়তো লোকও পাবেন না, কারণ উনি এতটা ডিভাস্টেশন ক্রিয়েট করে যাচ্ছেন। জি, এবং রিপাবলিকান নেতারা যারা এখন ওনার সাথে সুর মেলাচ্ছেন তাদের অবস্থানও হয়তো বা কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আলোচনা চলবে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথি সঙ্গেই থাকবেন। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আলোচনার জন্য আমার সাথে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং করিম চৌধুরী। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করব, বাংলাদেশ প্রসঙ্গ আনতে চাই। করিম চৌধুরী, বিএনপির বর্ধিত সভায় কালকে আমরা বক্তব্য দেখলাম, বেগম জিয়া বক্তব্য দিয়েছেন, বিএনপির নেতারা বক্তব্য দিয়েছেন। গত 18-19 বছর বিএনপি ক্ষমতায় নেই। একটা দল যখন প্রায় 19 বছর ক্ষমতায় না থাকে তখন আসলে অনেকগুলো সংকট কিন্তু তৈরি হয়। দেখা যায় যে তৃণমূলে কর্মীদের মনোবল ভেঙে গেছে, দলের মধ্যে সেরকম ভাবে নেতৃত্ব যতটা তৈরি হওয়ার কথা ছিল সেরকম দৃঢ় নেতৃত্ব তৈরি হয়নি। তার উপরে আমরা দেখলাম যে আওয়ামী লীগের পতনের পরপরই পুরো দেশ থেকে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দখলদারি এবং চাঁদাবাজির অভিযোগ ব্যাপকভাবে আসতে শুরু করেছে। বাংলাদেশের রাজনীতিতে তো আওয়ামী লীগের না থাকলে আমরা বিএনপিকেই সাধারণত ধরে নেই। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটোই হচ্ছে জনপ্রিয় দল। আপনার কাছে কি মনে হয় আগামী নির্বাচনে এই দলটি কিংবা এই দলের নেতা কর্মীরা আসলে কতটুকু জনগণের আস্থা অর্জন করতে পারবে? দেখুন, বর্ধিত সভায় যেসব আলোচনা হয়েছে আপনারা আমরা সবাই জানি। দলকে সংগঠিত করার ক্ষেত্রে, দলকে উজ্জীবিত করার ক্ষেত্রে এবং দলকে তৃণমূল পর্যায়ে নির্বাচনমুখী করার জন্য যা যা করা দরকার বর্ধিত সভায় বিএনপি নেতৃবৃন্দ সবকিছুই করেছেন, এবং আশা করি সেটা আমার মনে হয়, আমি যেটা এখান থেকে যতটুকু দেখেছি, বুঝেছি, অনুমান করছি, তাতে বিএনপির লোকজন অনেকটা মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে তারা একটা উজ্জীবিত হচ্ছে, সংগঠিত হচ্ছে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিতরে ভিতরে। কিন্তু সবচেয়ে বড় যে দুর্ভাগ্যজনক হলো, এই 2টা দল বড় দল হলে একটা জিনিস তো আমাদেরকে বুঝতে হবে, বিপ্লবোত্তর পরিস্থিতিতে মানুষ কিন্তু সেই 20 বছর আগের রাজনীতির প্রতি আর কোন রকম আস্থা রাখতে পারছে না। আওয়ামী লীগ বা বিএনপি কারো প্রতি মানুষের কোনো আস্থা নেই, কেননা বিএনপি আজকে যত সুন্দর সুন্দর কথাই বলুক, বাস্তবতাটা তো এটা আমাদের স্বীকার করতে হবে, বিএনপিও ক্ষমতায় ছিল, সেই ক্ষেত্রেও মানুষের ভোটাধিকার কতটুকু নিশ্চিত করেছে সেটা আমরা জানি। আমরা আশা করি আগামীর বিএনপি একটু ভিন্ন হবে, কারণ বিপ্লবোত্তর পরিস্থিতিতে দেশের, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা একটু পরিবর্তন হয়ে গেছে, অনেকটা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের আস্থা ফিরে আসছে। কয়েক হাজার মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের যে সেটা তারা যে উন্ডেড হয়েছে, কি বলবো, জখম হয়েছে, যারা আজও হাসপাতালে কাতরাচ্ছে, যারা অনেকে হাত পা হারিয়েছে, অনেকে 2 চোখ হারিয়েছে, অনেকে 1 চোখ হারিয়েছে, তাদের সমস্ত জীবন দিয়েছে। এর ফলে আমরা যে আশাবাদী যে একটা সত্যিকার অর্থে গণতন্ত্র এবং দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত সমাজ পাবো, লুণ্ঠন আর হবে না আমাদের ট্রেজারি। রাজনীতিবিদরা অসৎ উপায় অবলম্বন করে আমাদের সম্পদ লুট করে দেশে বিদেশে নিয়ে যাবে না, শুধু দেশেই রাখে নাই, সম্পদ গড়ে নাই, পাহাড় গড়ে নাই, তারা বিদেশেও পাচার করে দিয়েছে বাংলাদেশের সম্পদ। এটা আর হবে না। এই ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা বড় ধরনের, কারণ বিএনপিকে সবাই প্রতিপক্ষ, আওয়ামী লীগের অনুপস্থিতিতে, যেমনটা আপনিও বলছিলেন, বিএনপিকে মনে করছে যে বিএনপি আসবে ক্ষমতায়, তাই বিএনপিকে অ্যাটাক করা দরকার এবং বিএনপির বিরুদ্ধে একটা পরিকল্পিত ভাবে একটা বড় ধরনের প্রচারণা চালিয়েছে বিএনপি বিরোধী শক্তিটা। এবং সেই ক্ষেত্রে
আমি মনে করি পতিত আওয়ামী লীগ সরকারের যে অবৈধ অর্থ সেটাকে বিনিয়োগ করা হয়েছে বিএনপির বিরুদ্ধে এই প্রোপাগান্ডা চালানোর জন্য, এবং সেটা সাকসেসফুলি করা হয়েছে সারা দেশেই। বাস্তব ক্ষেত্রে বিএনপির লিডাররা যেমনটা বলছিলেন বর্ধিত সভায় বা এতদিন ধরে বিএনপির যে ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে বলে আসছিলেন যে বিএনপি কোন রকম যাতে চাঁদাবাজি, সন্ত্রাসী অথবা দখলবাজির সাথে সম্পৃক্ত যারা থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করবে, এবং করেছেও অনেক জায়গায়। এই ধারা যদি অব্যাহত রাখে এবং পতিত সরকারদেরকে, যাতে পতিত সরকারের এজেন্টদেরকে যাতে রাজনৈতিক পর্যায়ে একদম তৃণমূল থেকে সেন্টার পর্যন্ত কোথাও যদি সুযোগ না দেয়, তাহলে তারা জনগণের আস্থা অর্জন করতে পারবে। আর এই ক্ষেত্রে যদি কোনোভাবে বিএনপিকে বোঝানো যায় জনগণকে যে বিএনপি আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে বা আওয়ামী লীগের সাথে একটা ভিতরে লিয়াজোগ প্রকাশ করতে যাচ্ছে, তাহলে বিএনপির জন্য বড় ধরনের ভরাডুবি হবে। অন্য তৃতীয় পক্ষ ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ আসবেই না, আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ইট ইজ নট এ ফ্যাক্টর এনিমোর। বাট বিএনপি যদি বাংলাদেশের জনগণের এই সম্মতি সাপোর্ট নিয়ে ভোট নিয়ে আসতে হয়, বিএনপিকে সেই জনগণের ভোটারদের আস্থা অর্জন করতে হবে। তাদের যে চিন্তা ভাবনা যে সংস্কার দরকার নাই, আগে আমাকে ক্ষমতা দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন, কেননা আমার নামে অনেক বদনাম হয়ে যাচ্ছে, পতিত সরকার অনেক ব্যয় করে আমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমার হয়তো নির্বাচিত না হওয়ার সম্ভাবনা আছে 300 সিটে বা মেজরিটি সিট নিয়ে। সেই ভয় যদি বিএনপি খালি ইলেকশন করে, it will be very bad thing for them, because people of Bangladesh, if they get real chance to vote and elect their leader, they will look for honest and really effective politician from their respective constituency. তো আমি যেটা বলবো সেটা হলো যে বিএনপির সম্ভাবনা রয়েছে তৃণমূল পর্যায়ে, আপনার বিএনপির অগাধ যে সমর্থন সেটা রয়েছে। এখন বিএনপিকেই সেটাকে অর্গানাইজ করে এইসব ষড়যন্ত্রের মোকাবেলা করে আগে আসলে বিএনপি হয়তো দেশের নেতৃত্ব দিতে পারবে। তবে সতর্কতা অবলম্বন করতে হবে বিএনপিকে যাতে কোনোভাবেই পতিত আওয়ামী লীগের সাথে কোন রকম সম্পৃক্ততা না রাখে। এবং যারাই প্রোপাগান্ডা চালাচ্ছে তারা কিন্তু বলছে বিএনপির ভিতরেই রয়েছে আওয়ামী লীগ স্বৈরাচারের বুথ, এবং বিএনপি আওয়ামী লীগের যে স্বৈরাচার তাদের যে অপকর্মের লোকজন রয়েছে এখনো দেশে তাদেরকে পাঠানোর চেষ্টা করছে। এই অবস্থা থেকে বিএনপিকে পরিষ্কার করতে হবে তাদের মতামত, যদি উইন করতে হয় এখন সরকারের দায়িত্ব নিতে হবে। করিম চৌধুরী, আমরা কিন্তু বিগত আওয়ামী লীগের সময় কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার 15 বছরে বিশেষ করে তৃণমূল পর্যায়ে বিএনপির অনেক কর্মীকে কিন্তু আওয়ামী লীগ ব্যবহার করেছে। বিএনপি পরিচয় দিয়ে হয়তো বসিয়ে রেখেছে, কিন্তু ভেতরে ভেতরে আসলে আওয়ামী লীগ তাদেরকে পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু তারা করেছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি হয়েছে। সেই ক্ষেত্রগুলোতে আসলে কি হবে, এই নেতা কর্মীগুলো আসলে কি করবে? আমি কিন্তু তৃণমূলের পর্যায়ে কোনো দোষ দেই না। তৃণমূলের যে 2-1 কর্মী নেতা আওয়ামী লীগের লোকজনের সাথে চলেছে তাদেরকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে, সেটা হয়তো বিভিন্নভাবে চাপের মুখে তার ব্যবসা বাণিজ্য করানোর জন্য, তাকে সমাজে টিকে থাকার জন্য। কেননা সেই ক্ষেত্রে তো কোনো রাজনীতি ছিল না, মূল্যবোধ ছিল না গত 16 বছর। আওয়ামী লীগের কথা না বললেই আপনি চাকরি পাবেন না, স্কুলে ভর্তি হতে পারবেন না, কোনো কমিটিতে যেতে পারবেন না, কোনো ক্ষেত্রে আপনার যে সমাজের মানুষ, নাগরিক অধিকার, সেটা কিচ্ছুই নাই। আমি বলবো যে বিএনপির উপরের স্তরের নেতৃবৃন্দ যারা নীতি নির্ধারণী করেছে তাদের ব্যর্থতার কারণে, তাদের মৌন সম্মতির কারণে আওয়ামী লীগ সরকার এই 15-16 বছর ধরে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের উপর বসেছিল। অত্যাচার, অবিচার, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, খুন, গুম, হত্যা সবকিছু করে তারা পার পেয়ে গেছে এই 16 বছর। কারণ বিএনপির মতো একটা শক্তিশালী দল তারা হাত পা দিয়ে গড়ে বসেছিল, তারা ঈদের পরে, রোজার পরে, অমাবস্যার পরে, পূর্ণিমার পরে এইসব আন্দোলনের ধমক দিয়েই চলেছে, কিন্তু আন্দোলনের মাঠে কখনো নামে নাই। আর এই নামাটা যদি ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে এই বিপ্লব যদি আজ থেকে আরো 10 বছর আগে হতো, যখন খালেদা জিয়াকে বন্দি করেছে তখন যদি হতো, তাহলে কিন্তু এত বছর জনগণকে এই দুর্দশা পোয়াতে হতো না, দেশের হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যেত না, দেশের মানুষ আজকে ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল হতে পারতো না। বাংলাদেশ শুধু একটা অনেক উন্নত দেশ, আমাদের লোকজন অনেক কর্মঠ, এবং আমরা বিদেশ থেকে যে সমস্ত টাকা আসে, দেশে যে সমস্ত সম্পদ এবং কারিগরি শক্তি আমাদের রয়েছে, তা ব্যয় করে বাংলাদেশ হতে পারে একটা মধ্য আয়ের অথবা ঊর্ধ্ব আয়ের দেশ। আশা করি সেদিকেই দেশ ধাবিত হচ্ছে। তবে আমি বলবো বিএনপির যে লোয়ার লেভেল, যে প্রান্তিক লেভেল, গ্রাম পর্যায়ে যে সমস্ত কর্মী, তাদের দোষ না দিয়ে আমার মনে হয় বিএনপির উপরের যারা নীতি নির্ধারক, যারা দেশকে কন্ট্রোল করছে, তাদের ভিতরে শস্যের বুত লুকিয়ে আছে, যার ফলে এই 16 বছর ধরে আওয়ামী লীগের মতো একটা জনমত কোন রকম না থাকা সত্ত্বেও, জনগণের সমর্থন না থাকা সত্ত্বেও, জগদ্দল পাথরের মতো
শুধুমাত্র ভারতীয় সমর্থন নিয়ে দেশকে শোষণ করেছে, অন্যথায় এটা কোনোভাবেই সম্ভব হতো না। ইফ দেয়ার ইজ এ ব্লেম শুড গো টু দ্য লিডার্স অফ বিএনপি, নট টু দ্য ফলোয়ার অর ভোটার্স। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, 19 বছর বিএনপি ক্ষমতায় ছিল না, এখন যদি বিএনপি আসে কিংবা বিএনপির একটা দাপট আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখতে পাচ্ছি, আপনার কাছে কি মনে হয় স্বচ্ছ রাজনীতির সম্ভাবনা রয়েছে নাকি প্রতিহিংসার কোনো একটা আশঙ্কা আপনি করছেন? জি দেখুন, বেসিকলি বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চরিত্রগতভাবে এবং যে শ্রেণীগতভাবে এবং রাজনৈতিক আদর্শিকভাবে এই দলগুলির মধ্যে তেমন মোটা দাগে তেমন কোনো পার্থক্য নেই। ওরা আসলেই এক ধরনেরই মানুষ, এক ধরনের মানুষের এই দলটাকে সমর্থন করে। সুতরাং আওয়ামী লীগ তাদের মতো করে 16 বছর ক্ষমতায় ছিল, এটা যেহেতু তারা এটা করতে পেরেছে, কারণ বিএনপি ওরা এরকম কোন আন্দোলন গড়ে তুলতে পারে নাই, তাই না? সুতরাং এখন বিএনপি যদি মানে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয় নতুন করে, অর্থাৎ এই যে চাঁদাবাজি, দখলবাজি, তাহলে তাদের জন্য যে খুব ভালো ফল বয়ে আনবে না, এটা অলরেডি বোঝা যাচ্ছে। এবং এটা যদি ফল বয়ে না আনে, তার যদি একটা অল্টারনেটিভ থাকতো, ভালো কোনো অল্টারনেটিভ, তাহলে বরং মানুষ আশাবাদী হতে পারতো। যেমন মনে করুন, এবার অভ্যুত্থানের পরে যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো অথবা তারা দায়িত্ব নিল, যেভাবেই বলেন, দেশের মানুষ তো ব্যাপকভাবে আসলে আশাবাদী হয়েছিল, এটাই সত্য। আমরা তো যদি পত্রপত্রিকা পড়েন, তাদের কথা শুনেন, সবাই খুব আশাবাদী হয়েছিল। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য যে মানুষ আশাহত হইতে শুরু করেছে। কারণ হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদেরকে খুবই মানে দৃঢ়চেতাভাবে দেশটাকে চালাতে পারতো এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারতো, চাঁদাবাজি বন্ধ করতে পারতো, জিনিসপত্রের দাম কন্ট্রোলে আনতে পারতো, তাহলে কিন্তু তারা যাদের সমর্থন নিয়ে বিপ্লবটা করে অথবা অভ্যুত্থান করে ক্ষমতা এসেছিল, তারাই আজকে রাজনীতিতে ফোর ফ্রন্টে থাকার কথা ছিল, সামনে থাকার কথা ছিল। কিন্তু ওদের ব্যর্থতার কারণে, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, এটা মানুষকে খুবই আশাহত করছে, মানুষ খুবই দুঃখ পেয়েছে। যার জন্য হচ্ছে যে তাদের সমর্থন যাদের পিছনে রয়েছে, যে কিংস পার্টি বলা হয়, যেমন জাতীয় কমিটি যারা এখন নতুন দল আগামীকাল ঘোষণা করবে, তাদের কিন্তু আসলে সম্ভাবনাটা আগের মতো আর নেই। 5ই আগস্টের পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তাদেরকে কেন্দ্র করে, সেই আশা আকাঙ্ক্ষাটা অনেকটাই ধূলিসাৎ হয়ে গিয়েছে। কারণ আমি তো দেশের থেকে ঘুরে আসলাম, 1.5 মাস ছিলাম সেখানে, মানুষেরা খুবই আশাহত এই জন্য তাদের জিনিসপত্রের দাম কন্ট্রোলে নেই। আর যে আপনার যে আইনের শাসন বলতে যে জিনিসটা, সেটা টোটালি নেই। এখন বিএনপি চাঁদাবাজি করছে, এটা তো আপনার আলোচনায় আনলাম, তাই না? কিন্তু সরকারে তো বিএনপি নেই, তাহলে যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে তাদের কেন গাটস নাই যে যারাই চাঁদাবাজি করবে তাদেরকে ধরে কোমর ভেঙে ফেলা হবে পিটায়া এবং জেলে ঢুকায় দেওয়া হবে, অথবা প্রয়োজন হলে স্পিডি ট্রায়ালের মাধ্যমে তাদেরকে হ্যাং করা হবে? তাহলে তো এসব বন্ধ হয়ে যেত 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিনের মধ্যে। এখন ওরা তো 8 মাস ক্ষমতায় আছে, এখন পর্যন্ত মনে হয় দেশে কোনো সরকারি ক্ষমতায় নেই। আপনি যদি দেশে যান দেখবেন যে এখানে দর্শন হচ্ছে, এখানে ডাকাতি হচ্ছে, ওইখানে চাঁদাবাজি হচ্ছে, মানে আল্লাহর ওয়াস্তে দেশ চলছে, সে অর্থে সরকার নাই বললেই চলে। তো এটা তো মানুষকে খুব আশাহত করেছে। কিন্তু এটার ফলে যেটা ঘটবে, বিএনপি মানুষের কাছে আসলে অনেকটাই মানে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে তাদের এই যে অপকর্মের কারণে। আনফরচুনেটলি, অন্তত আমার দৃষ্টিতে, এর ফলশ্রুতিতে যারা খুব দ্রুত সামনে এগিয়ে আসছে তারা হচ্ছে ধর্মীয় মৌলবাদী দলগুলো। কারণ মানুষের ধারণা যে আওয়ামী লীগ তো বাজে লোক ছিল, আমরা জানি, নতুন করে কি আলোচনা করব? হ্যাঁ, তারা তো দেশটাকে লুটে পুটে একেবারে ফাঁকা করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এগুলি তো আমাদের কথা না, পত্রিকার কথা। তারপর শ্বেতপত্র বের হয়েছে অর্থনীতির, দেবপ্রিয় ভট্টাচার্য সহ অনেক বড় বড় ইকোনমিস্টদের নেতৃত্বে। আওয়ামী লীগকে গন্তির বাইরে রাখেন। বিএনপি যদি ভালো কিছু করতে পারতো, অর্থাৎ চাঁদাবাজি থেকে দূরে থাকতো, নিজেদেরকে শুধরিয়ে এনে মানুষের কাছে যেত, তারাও হয়তো বা নেক্সট টাইম ক্ষমতা আসাটা অনেক অবধারিত ছিল। কিন্তু এই যে চুরি ডাকাতি, তারপরে হচ্ছে আপনার এইসব চাঁদাবাজির কারণে তারা এখন অজনপ্রিয়। তাহলে তৃতীয় শক্তি আর কোথায়? বাম রাজনীতির দলগুলি তো সে অর্থে বাংলাদেশে দাঁড়াতে পারে নাই। ধর্মীয় মৌলবাদী দলগুলো দেখাচ্ছে যে আমরা দেখো আসলে অনেক বেশি সৎ, আমরা আসলে আল্লাহ খোদার কথা বলি, সুতরাং আমাদের মধ্যে কোনো দুর্নীতি নেই, সুতরাং আমাদের উপরে তোমরা ভরসা রাখো। আসলে কথাটা মোটেও সঠিক না যে তারা দুর্নীতিতে লিপ্ত না, তাদের দুর্নীতির ধরনটা ভিন্ন। তারা হচ্ছে নিজেদের ক্যাডারকে
বিভিন্ন জায়গায় প্রমোট করে, এটাই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। তারা অনেক মুনাফিকি করে, এই যে ধর্মীয় দলগুলো, তারা বলে নারীর নেতৃত্ব তারা মানে না, কিন্তু যখন প্রয়োজন তখন খালেদা জিয়ার ছায়াতলে গিয়ে বসে, হাসিনার ছায়াতলে বসে। অনেক উদাহরণ আমি দিতে পারবো। তারা বলে যে যখন আমরা ক্ষমতায় আসবো নারীদের পূর্ণ স্বাধীনতা থাকবে, কিন্তু তাদের সুরাতে একটা নারী আপনি দেখান যে একটা নারীর নেতৃত্ব আছে। অর্থাৎ তারা যদি ক্ষমতায় যায়, এটা আফগানিস্তানের লাইনে দেশটাকে নিয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি বিএনপির ব্যর্থতা, আওয়ামী লীগের লুটপাট সব মিলিয়ে গিয়ে দেশটা ওই দিকে যাচ্ছে। এটা খুবই একটা দুঃখজনক পরিণতির দিকে যাচ্ছে। আর যেটা বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা মূল শক্তি, ছাত্র জনতা যারা আন্দোলন করলো, তারাও যেহেতু অন্তর্বর্তী সরকার ভালো কিছু দেখাতে পারলো না, তাদের দলটাও কিন্তু এখন খুবই ম্রিয়মান। এবং একটা দল করতে গিয়ে দেখুন নিজেদের মধ্যে মারামারি করে একটা ছাত্র সংগঠন করলো 2 দিন আগে, যেদিন করলো সেদিনই মারামারি, আগামীকাল হবে, অলরেডি মারামারির লক্ষণ দেখা যাচ্ছে। তো এইগুলি করে তো আপনি এই যে তৃতীয় ধারাটা তৈরি হয়েছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে যারা ছিল তারাও মানে আর জনপ্রিয়তা হারিয়েছে, বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে, আওয়ামী লীগ তো আসলে চিনেই নাই। তাহলে যেটা দাঁড়াচ্ছে, এই ভ্যাকুয়ামটা দখল করছে ধর্মীয় মৌলবাদীরা, যেটা আমার জন্য মনে হয় একটা আশঙ্কার কারণ। জি, আওয়ামী লীগ আমাদেরকে অনেক অপরাজনীতি শিখিয়েছে, যে ভিন্ন মত নিয়ন্ত্রণ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে হবে, ভিন্ন মতাদর্শের কাউকে রাজপথে নামতে দেয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি যে সেই শেখানো জিনিসগুলোর চর্চাই আসলে চলছে, এবং সামনের দিকে যেই দলই ক্ষমতায় আসুক তারা আসলে এটা থেকে কতটুকু বের হয়ে আসতে পারবে সেই আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। আমাদের আজকের মতো সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ করিম চৌধুরী, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানেই ছিল আজকের মতো। টিবিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।